ঘণ্টা ৫ আগেই বাড়ির কর্তা মারা গেছেন। বয়স হয়েছিল ৬৮ বছর। ম্যাসিভ হার্ট অ্যাটাক। ঘুমের মধ্যেই মৃত্যু। শান্তির মৃত্যু যাকে বলে। একটা বড় ব্যবসা ছিল কর্তার। কারি কারি সয় সম্পত্তি করে গেছেন। কিছুক্ষণ আগেই মৃত বাড়িটাতে খুব জমিয়ে কান্নার উৎসব হচ্ছিল। ভালো করে খেয়াল করলে দেখা যেত খুব কঠিন হৃদয়ের হিংসুক প্রতিবেশীটাও ভদ্রলোকের হঠাৎ মৃত্যুতে হু হু করে কেঁদেছেন। একজন মানুষকে মরা মানুষের নিথর দেহের সামনে কাঁদতে হয়, এটা নিয়ম। অন্তত ২০ সেকেন্ডের জন্য হলেও চোখের পানি দেখাতে হয়। তা না হলে মানুষ পরে এ নিয়ে খুব সমালোচনা করে। মৃত ভদ্রলোকের ৪ ছেলে এবং ৩ মেয়ে। বাবার হঠাৎ মৃত্যুতে এতক্ষণ বিলাপ আর মূর্ছা খেয়ে কাঁদছিল ওরা। মেয়েগুলো বারবার মূর্ছা যাচ্ছিল আর কাঁদছিল। খুব বিলাপ ধরে ধরে কাঁদছিল। বিলাপ অনেকটা এমন, বড় মেয়ে, ও বাবা গো, তুমি কেমনে আমায় একা করে চলে গেলে গো? আমার তো আর কেউ রইল না গো। ও খোদা, তুমি আমারে টাইন না লও গো। ছোট মেয়ে, আমায় এখন কে আদর করবে গো? আমার কথায় কথায় শখ কে পূরণ করবে গো? বাবা গো, ও বাবা। মেজ মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছিল ঘণ্টা দেড়েক। বাবা মারা গেলে ছেলেদের শব্দ করে কাঁদার নিয়ম নেই। এই সময়টাই তাই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কত দ্রুত সম্ভব বাবাকে কবরবাসী করে দেওয়া যায়। কোনো পাওনাদার কিংবা দেনাদার থাকলে জানা যায় উপস্থিতি মানুষের কাছে জিজ্ঞাসা করা যে আপনারা কেউ টাকা পাবেন কিনা। তাছাড়া ছেলেদের শব্দ করে কান্না করাটা বড্ড বেমানান। কিছুদিন পরে প্রতিবেশীরা এটা নিয়ে খুব হাসি ঠাট্টা করে, কিন্তু তবুও ৪ ছেলে প্রথমে খুব কান্নাকাটি করেছিল। বাবা নামক লোকটাকে কবরে শুয়ে আসা হয়েছে বেশ খানিকটা সময় হয়ে গেছে। এখন বাড়ি জুড়ে কোনো কান্নার উৎসব নেই আর। নিস্তব্ধতা, নীরবতা। সবাই মেনে নিয়েছে বাবা মরণশীল। সবার মধ্যে আস্তে আস্তে বাস্তবতার নিয়মগুলো ফুটে উঠেছে। বাস্তবতার সাথে আবেগের কোনো সম্পর্ক নেই। মৃত ভদ্রলোকের ২ ছেলে ঢাকা থেকে এসেছে। দুজনেই অনেক বড় অফিসে চাকরি করে। আর বাকি ২ ছেলের একজন পড়াশোনা করে আর একজন ক্ষেত খামারে দেখাশোনা করে। ৩ মেয়ের দুজনের বিয়ে হয়ে গেছে আর একজন এখনো পড়াশোনা করছে। সেদিনের সন্ধ্যার ঘটনা। বাড়ির উঠোনে ৪ দিন না কুলখানির আয়োজনে মিটিং বসেছে। মৃত ভদ্রলোকের সব ছেলে মেয়ে গোল হয়ে বসেছে। সবার মনোযোগী দৃষ্টি। এখন আর কেউ কাঁদছে না, এমনকি মেজ মেয়েটাও না। সবাই স্বাভাবিক। মিটিংয়ে ২ জন মুরব্বী আছেন। একজন তাদের মা, বেচারি এখনো স্বামীর শোকে একেবারে পাথরের মতন হয়ে আছেন। অপলক তাকিয়ে থাকেন একদিকে। বাকি আর একজন তাদের বড় চাচা। মিটিং শুরু হলো, কথাও শুরু হলো। বাবার কুলখানির জন্য কোন ছেলে কে কত টাকা করে দিবে তা আলোচনা চলছে। মোট কতজন গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হবে তা নিয়েও কথা হচ্ছে। এখন সবাই ভীষণ বাস্তববাদী। এই সময়টাতে কাঁদা যায় না। কাঁদলে আবেগ থাকে, আর আবেগে হুঁশ কেড়ে নেয়। হুঁশ গেলে স্বার্থ ক্ষুণ্ণ হয়। তাই সবাই যথেষ্ট সচেতন। কে কত টাকা দেবে এমনটা নির্ধারণ করা হচ্ছে। মৃত ভদ্রলোকের সব ছেলেমেয়ের চোখে মুখে কাচুমাচু ভাব। ঠিক সেই সময় মেজ ছেলেটা একটা বড় মাপের দীর্ঘশ্বাস ছাড়ল। দীর্ঘশ্বাস টেনে মুরব্বী জ্যাঠার দিকে তাকিয়ে বলে বসল, জ্যাঠা, আল্লাহ আমার আব্বারে ভেহেশাত নাসিব করুন। আমি আব্বার খাওয়ার জন্য ৩০,০০০ টাকা দিব, কিন্তু আমার একখান কথা আছে। সকলের দৃষ্টি এসে আছড়ে বলল তার দিকে। জ্যাঠা জানতে চাইল, কি কথা বাপজান? কিছুটা ইতস্তত ভাবে আপনার ভঙ্গি করে বলল, আবার ৪ দিনের অনুষ্ঠানটা শেষ হতেই ঢাকা ফিরতে হবে। আমার ছুটি নেই। তাই বলছিলাম কি, যদি। জ্যাঠা পাল্টা প্রশ্ন করলো, যদি কি বাপজান? মেজ ছেলেটা কাচুমাচু করে জবাব দিল, জ্যাঠা, আমি বলছিলাম কি, যদি আমাদের সম্পত্তিগুলান
যদি আজকেই ভাগ কইরা ফেলা যায় তাহলে ভালো হয় খুব। আব্বার তো ইচ্ছেই ছিল সব ছেলে মেয়েদের সমান রেখেই, কিন্তু কথাটা শেষ না করে চোখ কচলাতে থাকে মেজো ছেলেটা। এমন ভাব যেন এখনই কান্নার স্রোতে ভেসে যাবে সে। শুনশান নীরবতা, তবে খুব বেশিক্ষণ না। নীরবতা খুব দ্রুতই ভেঙে সেজো ছেলেটা গলা নাড়িয়ে সায় জানিয়ে বলে উঠল, জ্যাঠা, আমি মেজোর সাথে একমত। ও ঠিক মত বলেছে। ওদের ঢাকা ফিরতে হবে। এত সময় কোথায় বলুন? বাবাকে তো আর ফিরে পাবো না, কাজে কর্মে যোগ দিতে হবে। তাই আমিও বলছিলাম আজই সম্পত্তি ভাগ করে ফেলুন। আবার শুনশান নীরবতা। বড় ছেলের বউটা তার স্বামীকে কানে কানে ফিসফিস করে বলে উঠল, কি গো, তুমি চুপ কইরা আসো কেন হাদারামের মতন? কথা কও, তুমিও তোমার জ্যাঠারে কও তোমার ভাইগো লগে তুমিও একমত। একমাত্র বউয়ের কথায় অনুপ্রাণিত হয়ে বড় ছেলেও গলা বাড়িয়ে বলল, হ জ্যাঠা সাহেব, মেজো সেজো খাঁটি কথা কইছে, আমিও হ্যাগো লগে একমত। আবার শুনশান নীরবতা। মৃত ভদ্রলোকের স্ত্রী অপালক তাকিয়ে আছে এখনো বাড়ির শ্যাওলা জমে থাকা উঠোনের দিকে। তিনি নির্বাক, একদম নির্বাক। ছেলে মেয়েদের জ্যাঠা নীরবতা ভাঙল। তিনি গলাটা বেশ খানিকটা শান্ত গলা করে বলল, বাপজানেরা, আগে তোমাগো বাপের 4 দিন না খান সুন্দর মতন শেষ হইয়া যাক। তোমাগো বাপ তো খুব সম্মানী মানুষ ছিল, হ্যার আত্মার ভেষদবাসী হওয়ানের লইক্কা এখন তোমাগো মেলা কাজ কম। কথাটা শেষ হতেই আবার নীরবতা। সবার চেহারা এমন যে কেউ জ্যাঠার কথাটা বুঝতেই পারেনি। মেজো ছেলেটা আবার নীরবতা ভাঙল। সে তার নির্বাক মায়ের দিকে তাকিয়ে বলল, মা, যাও তো, জলদি যাইয়া দলিলপত্রগুলো লইয়া আসো। আমি উকিল কাকারে কল দিয়া দিছি, উনি আইয়া পড়ব। তাদের মা এখনো নির্বাক। সেজো ছেলেটা মায়ের কাছে দাঁড়িয়েছিল। সে জোরে ডেকে উঠল, যাও না মা, মেজো কি বলছে শোনোনি? অমন ডাকে আচমকা স্তম্ভিত ফিরে পেলেন যেন নির্বাক মানুষটা। শাড়ির আঁচল গুজে এই প্রথম তাদের মা শব্দ করে হু হু করে কেঁদে ফেলল। মহিলা ভাষা হারিয়ে ফেলেছে। হয়তো এমন মুহূর্তটার জন্য একদম তৈরি ছিল না। তিনি কাঁদতে কাঁদতে মুখে আঁচল গুজে উঠে গেলেন। মেজো মেয়ের স্বামী মেজো মেয়েকে কানের কাছে ফিসফিস করে বলল, শোনো, অধিকার কিন্তু ছাড়বে না, মুখ চালাবে, তা না হলে ঠকবে কিন্তু। এই একটু আগেই তো ছেলেমেয়েগুলো কেঁদে পুরো দুনিয়া কাঁপিয়ে দিচ্ছিল, আর তারাই এখন নিজেদের স্বার্থের কাছে এত মাতোয়ারা হয়ে উঠল। এটাই কি নিয়ম? দলিলপত্র এসে পৌঁছে গেছে টেবিলের সামনে। শুনশান নীরবতা। ছেলেমেয়েদের সবার চক্ষুষ দৃষ্টি। তাদের শরীরে কোথাও এখন কান্নারা নেই। শরীরের প্রতি অঙ্গে অঙ্গে হিসেব এখন শুধু অঙ্কে ঘুরঘুর করছে। সোনালী ব্যাংক, নাটিকল, বিঘা, কানি, আইল, বাংলো, কড়াই গাছ, নারকেল গাছ, রূপালী ব্যাংক ইত্যাদি বিষয় মুহূর্তের মধ্যে কষে ফেলেছে। বাবার কোথায় কি আছে না আছে সব নিয়ে ভীষণ ভাবনা চিন্তা হচ্ছে। সবার একটাই চিন্তা, একটু ভুল হলেই চলবে না। মেজো ছেলেটা আগে দলিলপত্রগুলো ধরতে যাবে, ঠিক একই মুহূর্তে হুমড়ি খেয়ে বাকি ছেলেমেয়েগুলো হামলে পড়ল কাগজগুলোর উপর। ফাইলটা হাতে নিয়ে খুলতে গিয়েই দেখতে পেল একটা লাল রঙের বড় খাম। খামটা হাতে নিয়ে তাড়াহুড়ো করে খুলে দেখল একটা চিঠি। চিঠিটা ছেলের হাত থেকে এক ঝাপটায় নিয়ে নিল মৃত ভদ্রলোকের স্ত্রী। চিঠিটা নিয়ে সে বাড়িয়ে দিল সন্তানদের জ্যাঠার দিকে। মৃত ভদ্রলোকের ভাই চিঠিটা হাতে পেয়ে তাতে একবার হাত বুলিয়ে পুরো চিঠিখানা মেলে ধরলেন। তারপর জোরে জোরে পড়া আরম্ভ করলেন। প্রিয় সন্তানেরা, আমি মারা গেছি। এতক্ষণে নিশ্চয়ই কবরে শুয়ে এসেছ। এতক্ষণে তোমরা সবাই নিশ্চয়ই আমার সব সম্পত্তি নিয়েও চিন্তিত হয়ে পড়েছ। হওয়াটাই স্বাভাবিক।
এটাই তো নিয়ম। আমার বাবার মৃত্যুর ঠিক একদিনের মাথায় আমার ভাইরা মিলে সব সম্পত্তি ভাগ করে ফেলেছিল। তাই আমি জানি এই পৃথিবীর নিয়ম। তোমাদেরকে একটা কথা বলি শোনো, আমি খুব কষ্ট করে এত সব টাকা সম্পত্তি এসব কামিয়েছি। তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, এই এত সব সম্পত্তি করার পিছনে যে মানুষটা সবসময় আমাকে সাহস আর অনুপ্রেরণা জুগিয়েছে, সেই মহিষী ব্যক্তিটি হলো তোমাদের মা, মানে আমার সহধর্মিণী। আমি তাকে খুব ভালোবাসি। যেহেতু তোমরা তার গর্ভকুল, তাই তোমাদেরও ভালোবাসি। তবে কোনোভাবেই তাকে ভালোবাসার চাইতে বেশি নয়। তাই অবশ্যই আগে আমার কাছে তার নিরাপত্তা, তারপর তোমাদেরটা। জানো সন্তানেরা, পৃথিবীটা খুব কঠিন জায়গা। আমার স্পষ্ট মনে আছে, আমার বাবার মৃত্যুর পর আমার মাকে কোন ছেলে ভাগ নেবে এটা ঠিক করতে আমার বড় ভাইদের ঘাম ছুটে গিয়েছিল। শেষমেশ আমি ক্লাস 6-এ থাকা বয়সেই আমার বৃদ্ধ মায়ের দায়িত্ব নিয়েছিলাম। সব সন্তানকে তো আল্লাহ আর কুলাঙ্গার করে পাঠান না, তাই না? তাই তোমাদের কিভাবে বিশ্বাস করি বলো? নিজের ভালোবাসার প্রিয় মানুষটাকে তো আর পরম অনিশ্চয়তায় ছেড়ে যেতে পারি না। তাই আমি খুব ভেবেচিন্তেই একটা দারুণ সিদ্ধান্ত নিয়ে রেখেছি অনেক আগেই। আর তা হলো, আমার যাবতীয় সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমার বউ মানে তোমাদের মাকে উইল করে রেখেছি। পদ্ধতিটা একটু কঠিন, কিন্তু টাকার কাছে এই পৃথিবীতে সবই সম্ভব। তাই অবাক হওয়ার কিছু নেই। তোমাদের মা আমাকে প্রতিজ্ঞা করেছে, তিনি মরার আগে কোনোভাবেই সম্পত্তি তোমাদের ভাগ করে দেবে না। তবে তোমরা কোনো বিপদে পড়লে তোমাদের মাকে বললেই তিনি তোমাদের আর্থিকভাবে সাহায্য করবেন। তোমার মায়ের যত্ন নিও, আর দলিলগুলো মাকে আবার দিয়ে দিও। সেগুলো আঁকড়েই তো তিনি বাকি জীবনগুলো বাঁচবে। খুব মনে পড়বে তোমাদের কথা। ইতি তোমাদের বাবা। চিঠিটা পড়া শেষ হওয়া মাত্রই মৃত ভদ্রলোকের স্ত্রী ঝটপট দলিলগুলো এক ঝটকায় 2 হাতে তুলে নিয়ে বুকের মধ্যে লুকিয়ে ফেলে হাউ হাউ করে বাচ্চাদের মতন কেঁদে উঠল। সে কান্নার কি যে ভুবন ভোলানো আর্তনাদী আওয়াজ! উফ! কলমে ওমেদ হাসান, কণ্ঠে আমি সঞ্চারী, মিউজিক শুভ্রা পাল। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর একটা প্লিজ লাইক দেবেন। আর যদি নতুন বন্ধু হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।